কোন শাকচুল্লি দিন দুপুরে আমার মাথায় পাথর ফেললি রে? সামলে আয় বেয়াদব। বলতে বলতে গাছের উপরে তাকায়, দেখে একটা মেয়ে মাথায় ওড়না পেঁচিয়ে বসে আছে। হাসান ভ্রুকুচকে ধমক দিয়ে শুধোয়। এই গাছে কে উঠেছো? কায়নাত উত্তর দিল না। আদাল দাঁতে দাঁত চেপে গাছ ঝাঁকি দিতেই কায়নাত চিৎকার করে বলল, ও বড় ভাই, আমি 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 কায়নাত। সবাই বিস্মিত হয়ে তাকায়। অর্ণ কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় মেয়ে কিনা বাদরের মতো গাছে উঠে ঝুলছে, এটা মানা যায়? তার মধ্যে বাগানে একটা মানুষও নেই, এত নিরিবিলি জায়গায় একা একটা মেয়ে, মাথায় কি সমস্যা? হাসান তাড়াতাড়ি গাছের নিকট এগিয়ে এসে ধমক দিয়ে বলল, বুড়ি, তোকে কতবার মানা করেছি এই বাগানে আসবি না। বাড়ির সামনে কি বাগান নেই? তারপরও কেন বাড়ির পেছনে আসিস তুই? কায়নাত কাচুমাচু করে মিনমিন করে বলল, আমাকে আগে নামতে দাও, তারপর বলি। নেমে কি আর দাঁড়াবি তুই? নাকে ডগা দিয়ে দৌড়ে পালাবি, সেটা কি আর জানি না ভেবেছিস? কায়নাত কাদো কাদো মুখ করে শুধোই। সত্যি বলছি, পালাবো না, আমায় নামতে দাও। হাসান সাহায্য করলো কায়নাতকে নামতে। কায়নাত নেমে পেয়ারাগুলো আবার তুলে নিয়ে এক জায়গায় দাঁড়ালো। সবার দিকে আর চোখে তাকিয়ে দেখলো আদাল ভ্রুযুগল কুচকে তার দিকে তাকিয়ে আছে, আর আয়নান মুচকি মুচকি হাসছে তাকে দেখে। তো আরেক ভাই অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। কায়নাত মনে মনে বিড়বিড় করে বলল। খুবই শ্লোক। হাসান কায়নাতকে বলল, এই বাগানে কেন এসেছিস? সুরঞ্জনা আপু আর মুনিয়ে এসেছে আমার সাথে দেখা করতে। হাসান চারপাশ চোখ বুলিয়ে বলল, কোথায় ওরা? বাইরের দিকে। দেখা করতে এসেছে ভালো কথা, তাই বলে বাগানে কেন? বাড়ি গিয়ে দেখা করা যায় না? কায়নাত শান্ত কণ্ঠে শুধোয়। কিনে এনেছো বলে ওদের সম্মানে লাগে, তাই যায় না দেখা করতে। অর্ণ কপালে গম্ভীর ভাঁজ ফেলে তাকালো ষোড়শী কন্যার বদন পানে। সবাই একই কথা কেন বলছে? আর এই মেয়েটাই বাকে, যার জন্য পুরো বাড়ির মানুষ এত সচেতন? অর্ণ ভ্রু ভাঁজ করেই তাকিয়ে রইল মেয়েটার দিকে। আদাল প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে, মনে হচ্ছে কি এখানে তিন ভাইয়ের এক ভাইও বুঝতে পারছে না। হাসান দীর্ঘশ্বাস ফেলে শুধোয়। এটা কেমন ধরনের কথা? ওদের ডাক, আমি কথা বলবো ওদের সাথে। তোমার সামনে ওরা আসবে না। কেন? জানি না, কিন্তু আসবে না। বেশ ভালো, তাহলে ওদের বাড়ি ফিরে যেতে বল, আর তুই চুপচাপ চৌধুরী বাড়ির দিকে হাঁটা ধর। কায়নাত মাথা নাড়িয়ে বাগানে 3 নম্বর গেটের দিকে চলে গেল। কায়নাত প্রস্থান করতেই আদাল শুধোই। হাসান ভাই, এই মেয়ের কাহিনী কি বলবে প্লিজ? আর এই মেয়ে চৌধুরী বাড়িতে কেনই রয়েছে? বাপের পাপের বোঝা মেয়ে বয়ে চলেছে। তাহলে শুনবি? বলো। এই গ্রামের বাদে ভোগলহাট চিনিস? ওই দিকটাই ওর বাড়ি। মির্জা বাড়ির মেয়েও চিনিস নিশ্চয়ই। আয়মান মাথা ঝাঁকিয়ে বলল, ওই যে নীল রঙের একটা দালান বাড়ি, মনে হয় একতলা, তাই না? হ্যাঁ, ওই বাড়িরই। ওর বাবা মানে সোহেল মির্জা চিনি জুয়া খেলে খেলে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছেন এবং নেশাপানি করে কায়নাত ও তার মাকে মারধর করতেন। এত পরিমাণ ঋণ করেছিলেন সোহেল চাচা যে বাড়ি অবধি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু চাচার বড় ভাই করতে দেননি। তারপর যারা টাকা পয়সা পেত বাড়ির মধ্যে এসে হাঙ্গামা করত 2 দিন পর পর। কায়নাতের মায়ের উপর অত্যাচার করত দিনের পর দিন। বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য নির্যাতন করা হতো। কায়নাতের মায়ের বাপের বাড়ির পরিস্থিতিও তেমন একটা ভালো ছিল না। একটা সময় তিনি অত্যাচার সইতে সইতে হয়তো শেষ সিদ্ধান্ত নিয়েছেন, দুনিয়ার সুখ তার জন্য নয়, এই জীবন প্রাণ ত্যাগ করতে হবে। একদিন রাতে সোহেল চাচা নেশা করে এসে বাড়িতে বেশ ঝামেলা ক্রিয়েট করেন এবং স্ত্রীকে মারধর করার পর বাড়ি থেকে বেরিয়ে যান। তার পরের দিন সকালবেলা পুরো গ্রাম ছড়ায় মিলি চাচি গলায় ফাঁস দিয়েছেন। পুরো গ্রামে হই হুল্লোড় লেগে গেল এই নিয়ে। সোহেল চাচা আর ফিরে এলো না, কাপুরুষের মতো পালিয়ে গেল গ্রাম ছেড়ে। কী বা করতো? 33 লক্ষ টাকা ঋণ কি আর এমনি কথা? হাসান লম্বা শ্বাস টানলো, তারপর আবার বলল, সেই সকালবেলা শুধু কায়নাতের চিৎকার করে মা ডাকটা শুনেছিলাম। মেয়েটা চিৎকার করে কাঁদছিল।
মিলি চাচির বডি নিচে নামানোর পর যারা সোহেল চাচার কাছে টাকা পেত তারা এসে হাজির হয় মির্জা বাড়ির উঠানে। হাজির হবেই না কেন, লক্ষ লক্ষ টাকা কি আর ছেড়ে দেওয়া যায়? মতিন নামে একটা লোক ছিল যিনি সোহেল চাচার কাছে 19 লক্ষ টাকা পেতেন। একদিকে মায়ের মরা লাশ, তো অন্যদিকে বাপের করা লক্ষ লক্ষ টাকা ঋণ। কায়নাত সেদিন চিৎকার করে সব্বার কাছে সাহায্য চেয়েছিল, কেউ এগিয়ে আসেনি। সাহায্য করার তো দূরের কথা, মায়ের নিথর দেহ জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল। গ্রামের অর্ধেক মানুষ বোধহয় সেদিন মির্জা বাড়ির হাজির হয়েছিল। দাদা, ছোট চাচা, আমরা দুই ভাই সহ গ্রামের মেম্বার, চেয়ারম্যান, অনেক মুরব্বী একত্রিত হয়েছিলাম সেই দিন। মতিন একটা আবদার রেখেছিল, হয় তার 19 লক্ষ টাকা ফেরত দিতে হবে, না হলে সোহেলের মেয়ে কায়নাতকে দিয়ে দিতে হবে। 40 বছরেরও বেশি একটা লোকের সাথে 15 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তোমরা বিশ্বাস করবে না, সেই দিন ওই মুহূর্তে বাড়ি ভর্তি মানুষের সামনে মতিন কায়নাতের শরীরে হাত দিয়েছিল। কি নোংরা একটা অবস্থা ঘটেছিল সেখানে। হাসানের গলা ধরে এলো। আইমানের মুখটা একটু হয়ে গেছে। সে না কিছু বলতে পারছে আর না কিছু সইতে পারছে। আদাল বাকরুদ্ধ। এখানে ঠিক কি বলা উচিত সে ভেবে পাচ্ছে না। হাসান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, মতিনকে সেদিন দাদা নিজের জুতো খুলে বাড়ি ভর্তি মানুষের সামনে মেরেছিলেন। টাকা পাবে দেখে একটা বাচ্চা মেয়ের সাথে জোর জবরদস্তি করবে। 33 লক্ষ টাকা সেদিন দাদা পরিশোধ করেছিলেন। যারা পাওনাদার ছিল সবাইকে সব্বার টাকা বুঝিয়ে দিয়ে কায়নাতকে চৌধুরী বাড়ি নিয়ে আসেন। মায়ের কবর কোথায় এটা সে আজ অবধি জানে না। চৌধুরী বাড়ি আছে আজ প্রায় 8-9 মাসের বেশি হতে চলল। ওর মায়ের কবর আমাদের চৌধুরী বাড়ির পুকুর সাইডে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ সেই দিনের পর থেকে কটু নজরে দেখা শুরু করছিল কায়নাতকে। মতিন কায়নাতের দুয়ার ধরে টানাটানিও করেছিল। মানুষ প্রতিবাদ করা বাদ দিয়ে আরও কলঙ্ক করেছিল ওকে। বলেছিল এই মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, বিয়ে হবে না, সংসার হবে না, আর না জীবনে সুখ হতে পারবি। থামলো হাসান। তারপর তার ছিল হেসে বলল, সব থেকে বড় কথা কি জানো তোমরা? মিলি চাচি কিন্তু কায়নাতের আপন মা নন, আর না সোহেল চাচা ওর বাবা। আদাল চমকে উঠে বলল, তাহলে ওর বাবা মা কে? আর কিছু বলতে চাই না, জানতে পারবে সব কিছুই সময় হোক। কিন্তু এই 33 লক্ষ টাকার দাদা কায়নাতকে এই বাড়িতে কেন নিয়ে এলো? কোথায় রাখতো আর? মির্জা বাড়ি থাকলে ও রুহু বের করে ফেলতো ওর চাচা। ওই বাড়ি থেকে আসার পর কায়নাত কখনোই ওই দিকে পা রাখেনি। আইমান ভীষণ কষ্ট পেয়েছে কায়নাতের অতীত শুনে। সে দুঃখ প্রকাশ করে বলল, মেয়েটার কত দুঃখ, অথচ সবসময় দেখি চঞ্চল পাখির মতো উড়ে বেড়াই, কাউকে কখনো কিছুই বুঝতে যায় না। হাসান দীর্ঘশ্বাস ফেলল। অর্ণ এতক্ষণ চুপ থাকলেও এবার প্রশ্ন করলো, সোহেল মির্জা আর খোঁজ করেনি কায়নাতের? খোঁজ করবে? সেই দিনের পর থেকে আর তাকে গ্রামে পাওয়াই যায়নি। ওনার তো আরও ভালো হয়েছে, ঘাড়ের বিপদের জন্য সব ঋণ শোধ হয়ে গেছে, সাথে ঘাড়ের ঝামেলাও দূর হয়েছে। অর্ণ আর কোনো কথা বলল না, চুপ করে রইল। চার ভাই হাঁটা ধরলো বাড়ির পথে। এখানে এসেছিল বাগান দেখতে, এসে দেখে কায়নাত এখানে। মেয়েটার অতীতের কথা ভাবলেও বুকের ভেতরটা ফেটে যায়। যতই হোক বোন বলে কথা। দুপুর গড়িয়ে বিকেলে দেখা মিলেছে। আলতারাঙা আকাশে উড়ে বেড়াচ্ছে নাম না জানা পাখি। চৌধুরী বাড়ি এই মুহূর্তে পিনপদন নীরবতা বিরাজমান। সবাই সবার কক্ষে অবস্থান করছেন। কায়নাত, সুহা ও নিধি শুয়ে আছে কায়নাতের ঘরে। ভালো লাগছে না কিছু। একটু পরেই নিশা, নুসরাত ও তার 3 ভাই সহ নিধিরা 5 বোন বের হবে ঘুরতে। সন্ধ্যার আগে ফিরতে হবে নুসরাতের জন্য। এই সময়ে মেয়েদের সন্ধ্যার পর বাইরে যাওয়া ভালো না বলে মনে করেন গ্রামের মানুষ। কায়নাত ও নিধি, সোহা মিলে নীল পরের সাদা শাড়ি পরেছে। মাহি ও জয়া কি করবে তারা জানে না। সবাই তৈরি হয়ে নিচে ড্রয়িং রুমে হাজির হতেই অর্ণ বেরিয়ে এলো নিজের ঘর থেকে। পকেটে দুহাত গুজে, চোখে কালো সানগ্লাস, গায়ে কালো টি শার্ট এবং ছাই রঙা প্যান্টের সাথে হাতে দামি ঘড়ি পরে নেমে এলো সবার মাঝে। সুহা অর্ণকে দেখে শুকনো ঢোক গিলে কায়নাতের কানে কানে বলল, অন্য ভাইকে দেখে তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রে কাইনা।
কত হ্যান্ডসাম লাগছে দেখেছিস? কায়নাত বিরক্ত হয়ে অর্ণর দিকে তাকালো। লোকটাকে আসলেই অনেক সুন্দর লাগছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন? কই, আর কাউকে তো এত সুন্দর কখনো মনে হয়নি আমার কাছে। কায়নাত বিরক্ত হলো নিজের ভাবনা চিন্তায়। ছিমার্খা মানুষদের দিকে তাকানো বিরাট বড় ভুল। সবাই বাড়ি থেকে বের হতেই হাঁটা শুরু করলো। নিশি নিধিদের পাশে হাঁটতে হাঁটতে বলল, তোমাদের তিনজনকে খুব সুন্দর লাগছে। আমাকে আগে কেন বললে না? তাহলে আমিও শাড়ি পরতাম। নিধি লজ্জা পেল, বোধহয় বলা উচিত ছিল। সে ভুল শুধরে বলল, আমি মনে করেছি তুমি পড়বে না, তাই আর বলিনি। তুমি প্লিজ কিছু মনে করো না। নিশা হেসে ফেলল। পাশে হাঁটতে থাকা কায়নাতের কাঁধে হাত দিয়ে বলল, আমি আবার কি মনে করব? শাড়ি পরলেও বেশিক্ষণ সামলাতে পারতাম না। সবাই গল্প করতে করতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে। এই এলাকাটা মির্জাবাড়ির আশেপাশে এত কিছু খেয়াল করেনি কায়নাত, না হলে এদিকে কখনোই পা রাখত না। তবে আজ হয়তো এই এলাকায় পা দেওয়াটাই ছিল জীবনের সব থেকে বড় ভুল। না যে এলাকায় আসতো আর না কলঙ্ক লাগতো তার নামে। ঘাটে নৌকা পাওয়া যাবে কি? নিশার প্রশ্নে সুহা শুধুই, আমাদের ওইদিকে সব সময় নৌকা থাকে আপু। তাহলে চলো সবাই নৌকায় ঘুরি। সবাই রাজি হলো। কায়নাত কাচুমাচু করে শুধুই, আমি তো সাঁতার জানি না, তোমরা ঘুরো, আমি ঘাটে বসে থাকি। নিধি আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, আমরা আছি না। অনেক বোঝানোর পর রাজি হলো কায়নাত। ছোট দুইটা নৌকা ভাড়া করা হলো। একটাই সুহা, মাহি, জয়া, আদাল, নুসরাত বসেছে। অন্য নৌকায় কায়নাত, অর্ণ, আইমা, নিধি ও নিশা বসেছে। গ্রামের বিকেল এত সুন্দর ও মুগ্ধকর লাগে এটা জানা ছিল না অর্ণর। গ্রামে আসা হয়েছে আগেও, যখন বাংলাদেশে থাকতো। দাদাবাড়ি আসা হতো ভাইদের সাথে। কায়নাত ভীষণ অস্থির নিয়ে বসে আছে অর্ণবের পাশে। এত জায়গা থাকতে তাকে এই জল্লাদের সাথেই কেন বসানো হলো? যদি রেগে মেগে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাহলে কায়নাত কি করবে? সে ভীত চোখে একবার আর চোখে তাকালো অর্ণর বদন পানে। লোকটা এত সুন্দর কেন? তিনটা ভাই পুরো রসগোল্লার মতো। কায়নাত মনে মনে ছিছি আওড়ায়। এসব ফালতু ভাবনা চিন্তা মাথায় আসছেই বা কেন? নিশা আর আয়মান নিজের ছবি তুলছে, সাথে আশেপাশের প্রকৃতি নিয়ে কিছু ক্লিপ ভিডিও বানাচ্ছে। আয়না দূর পথে তাকে দেখলো মির্জা বাড়ির পাশের বাড়ির এক চাচা কিছু মানুষজন নিয়ে ঘাটের কাছে আড্ডা দিচ্ছে। সে মাথা নিচু করে ফেলল। নিজের গ্রামের মানুষদের থেকে যে আঘাত সে পেয়েছে, এত কিছুর পরও এসব মানুষদের মুখ দেখাও পাপ। ঘাট থেকে তারা বেশি দূরে নয়। নিশা প্রাণ ভরে শ্বাস নিল। আয়মানের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা মুগ্ধ নয়নে কায়নাতের দিকে তাকিয়ে আছে। নিশা চমকালো। কিছু একটা ভেবে মুচকি হাসি টানলো ঠোঁটে, তারপর বলল, এত সুন্দর একটা পরিবেশ। আইমান ভাইয়া, একটা গান ধরো প্লিজ। কায়নাত সহ সবাই তাকালো আয়মানের দিকে। আয়মান মুচকি হেসে বলল, কি গান গাইবো? তোমার ইচ্ছে। আয়মান আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে দৃষ্টি রাখলো নদীর পানিতে। কেশে গলা পরিষ্কার করে স্বর ধরানো, চোখ বুঝলো। ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক। ইচ্ছেগুলো, তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক। ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক। চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক। দু চোখ ভরে দেখবো তখন, দু চোখ ভরে দেখবো তখন আকাশ। দু চোখ ভরে দেখবো তখন আকাশ তোমার বাড়ছে কেমন।
সেই আকাশেই জন্ম নেওয়া সূর্যটার আলো দেওয়ার ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক, ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। স্বর থামলো, চারপাশ নিস্তব্ধতায় ঘিরে গেল, শুধু কানে বাজছে ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। কায়নাত মুগ্ধ নয়নে আইনমানের দিকে তাকালো। এত মিষ্টি মাতাল করা স্বর সে এর আগেও সেদিন সাদে শুনেছিল। এত সুন্দর গানের গলা কারোর হয়? হয়তো এই যে আইমানের এত সুন্দর গানের গলা, কি মিষ্টি গানের স্বর। কায়নাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। সে আইমানকে উদ্দেশ্য করে শুধুই, আপনার গানের গলা অনেক সুন্দর ভাইয়া, আমার খুব পছন্দ। আইমান লাজুক হাসলো। অর্ণ ভ্রুযুগল কুচকাতে আয়নাতের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ভাবখানা এমন যেন মেয়েটার প্রতি সে খুব বিরক্তই তো। মেয়েটা বড্ড বেশি ফটর ফটর করে। এই যে এখন কথা শুরু করবে, শেষ করার নাম থাকবে না। হলো তাই। কায়নাত আইমানের সাথে বক বক শুরু করে দিল। সাথে যোগ হলো আরও 3 ছাগল। সন্ধ্যার আজান দিতে বেশ দেরি নেই। নৌকা ঘুরছে ঘাটের দিকে। সুহাদের নৌকা আগেই পাড়ে চলে গিয়েছে। নিশাদের নৌকা পাড়ে আসার খানিক আগে হালকা দুলে উঠল। কায়নাত একদম সাইডে বসায় তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে গেল পানিতে। বিকট চিৎকার দিয়ে উঠল সে। নিধি কায়নাতের হাত আঁকড়ে ধরার আগেই কাহিনী ঘটে গেছে। ঘাটে যে প্রচুর পানি। আচমকিত ঘটনায় সবাই হতবাক বিস্মিত। আইমান সাঁতার জানে না, সে অর্ণকে অনুরোধ করছে কায়নাতকে যেন বাঁচায় সে। অর্ণ নিজেও তো এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। হুঁশ ফিরতেই হাতের ফোন নৌকায় রেখে ঝাঁপ দিল সে। অর্ণ কায়নাতকে পাশে উঠানোর আগে দেখল সাদা শাড়ি পরার কারণে শরীরে সব স্পষ্ট দেখা যাচ্ছে। শুকনো ঢোক গেল সে। দৃষ্টি সরিয়ে নিশাকে বলল, তোর ওড়না দিয়ে ওর শরীর ঢেকে দে নিশা। নিশা গলায় ঝুলিয়ে রাখা ওড়না কায়নাতের শরীরে রাখতেই অর্ণ পাড়ে এসে হাঁটুর উপর কায়নাতের মাথা রাখলো। নিধর দেহ পড়ে আছে মেয়েটার। অর্ণ বুকে হাত দিতে গিয়েও দিল না। নিশাকে বলল বুকে চাপ দিতে। নিশা তাই করলো। সাথে সাথে কায়নাতের মুখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। হুঁশ ফিরল মেয়েটার। নিধি কেঁদে উঠল। কায়নাতের কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই শুনতে পেল কিছু লোকের চেঁচামেচি। সবাই একসাথে পেছনে তাকালো। দেখলো ঘাটে আড্ডা দেয়া সেই লোকগুলো কথা বলতে বলতে তাদের নিকট এগিয়ে আসছে। একজন লোক এসেই তিরিক্ষি মেজাজে শুধুই, বড় লোকের সাওয়াল পাওয়াল হইয়া গ্রামের মাইয়া গলগে নষ্টমী মারাও, ডলাডলি করো না। অর্ণ রেগে তাকালো লোকটার দিকে। আদাল পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় বলল, দেখুন চাচা, আপনি যা ভাবছেন তেমনটা মোটেও নয়। লোকটার সাথে আরো কিছু লোক যোগ দিয়ে বলল, দেখুন আপনি কিন্তু এখন মাত্রা ছাড়াচ্ছেন। আজ বাজে কথা বলা বন্ধ করুন। একটা লোক তেড়ে এসে বলল, এই ফোলা, আজেবাজে কথা কইলাম, এই মায়ের লগে নষ্টমী করে এখন আমাকে মাত্রা শিখাও। হই হলো লেগে গেল। মুহূর্তেই আশেপাশের মানুষজন জড়ো হতে লাগলো। মাত্র ঘন্টা খানিকের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে গেল মিথ্যে বানোয়াট কাহিনী। কেউ কেউ তিল থেকে তাল বানিয়ে ফেললো। এক কলঙ্ক ধুয়ে ওঠার আগে আরেক কলঙ্ক লাগলো এই পবিত্র গায়ে। অনেক বোঝানোর পরও কেউ বুঝলো না, কথা শুনলো না, উল্টো মারপিট লেগে গেল ঘাটে। চৌধুরী বাড়ি 2 পুত্র অর্থাৎ আজগর চৌধুরী 2 পুত্র এবং তিনি গ্রামের মুরব্বীদের নিয়ে আলোচনায় বসেছেন। কায়নাতের ভেজা গায়ে এখনও নিশার ওড়না পেঁচানো। পাশে দাঁড়িয়ে আছে সকল ভাই বোনেরা এবং অর্ণ নিজেও। হাসান ও নাজনীন গ্রামের বাহিরে গেছে দুপুর দিকে। গ্রামের চেয়ারম্যান কপালে হাত বুলিয়ে বললেন, দেখুন গ্রামের মানুষ তো হার মিথ্যা কথা বানিয়ে বলবে না, বলুন যা দেখেছে তাই বলেছে আমার কাছে। অর্ণ বৈশানোর চোখে চেয়ারম্যানের দিকে তাকিয়ে শুধুই, আপনার মনে হচ্ছে আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? এই মেয়েটা নৌকা থেকে পড়ে যাওয়ায় আমি বাধ্য হয়ে ওকে বাঁচিয়েছি। ঘটনা উপস্থিত একটা লোক শুধুই, এই আমরা কি কানা? নিজের চোখে দেখছি মায়ের লগে তুমি নষ্টমী করতেছিলা। অর্ণ ভীষণ রেগে আছে এই মুহূর্তে। এমন কিছু ভাষা আওড়ালো আজগর চৌধুরী সহ মাশফিক চৌধুরী ধমকে উঠলেন অর্ণকে। অর্ণ প্রতিবাদ জানিয়ে শুধুই, নষ্টামির কি করেছি? এই মেয়েটার কোনো ক্ষতি করেছি কি? নষ্টামি কাকে বলে এটা আদৌ জানেন আপনারা?
চেয়ারম্যান সুধান। গ্রামের মানুষ এত কিছু বুঝবে না, তারা তোমাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখেছে। হা হা, আপত্তিকর? অবশ্যই আমি আমার ভাই বোনদের সামনে অন্য একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবো না। তার থেকে বড় কথা, এই মেয়ের সাথে আমার কখনো কথাই হয়নি, চিনি না, জানি না, আর আপনারা বলছেন এর সাথে আমি। অর্ণ কথা বলতে পারছে না রাগের কারণে। কি একটা অবস্থা ক্রিয়েট হয়েছে। কায়নাত হিচকি তুলে কাঁদছে। আজগর চৌধুরী অনেক বোঝানোর চেষ্টা করলেন সবাইকে, কিন্তু কেউ বুঝতেই চাইছে না। শেষে একজন মুরব্বী বললেন, হয় ওই মাইয়ার লগে ওই পোলারেই বিয়া হইব, নইলে পোলার মাইয়ার মুখে কালি দিয়া পুরা গ্রাম ঘুরাবো। এখন সব তোমাগো ইচ্ছা, তোমরা কি করবা? কায়নাত চমকে উঠল কথাটা শুনে। অর্ণ হতবাক এহেন প্রস্তাবে। সামান্য একটা ব্যাপারটা এই মূর্খেরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। ভাবা যায় নিজের বয়সের একজন দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়েদের কথা বলেছে তারা। আদৌ এটা সম্ভব? অর্ণর পক্ষে অসম্ভব। অর্ণ মাথা ঠান্ডা করে আজগর চৌধুরীকে উদ্দেশ্য করে শুধোয়, দাদা, তুমি এই মেয়েকে জিজ্ঞেস করো আমি ওর সাথে কিছু করেছি কিনা। কায়নাত মাথা নিচু করে রেখেছে। আজগর চৌধুরী কিছু জিজ্ঞেস করার আগেই অধৈর্য অর্ণ কায়নাতকে ধমকে শুধোয়, এই মেয়ে, আমি তোমাকে কিছু করেছি? বাজেভাবে তোমার শরীর ছুঁয়েছি? কায়নাত ভয়ে কথা বলতে পারছে না। অর্ণ আরেকবার ধমক দিতেই ও দুপাশে মাথা নাড়ালো। গ্রামের মানুষ বললেন, এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে চলে গেল। সবাই এটাই মানতে শুরু করলো অর্ণ কায়নাতের সাথে সত্যি কিছু একটা করেছে। অনেক ভাবনা চিন্তার পর মাশফিক চৌধুরী সবাইকে শান্ত হতে বললেন। তিনি আর চোখে একবার কায়নাতের কান্না মিশ্রিত মায়াবী আননখানা পর্যবেক্ষণ করে বললেন, আমার বড় ছেলে অন্যই কায়নাতকে বিয়ে করবে। সকলে চমকে তাকালো মাশফিক চৌধুরীর দিকে। কায়নাত কান্না থামিয়ে অবিশ্বাস্য চোখে তাকালো। বিয়ে, তাও আবার ওই গুমড়ো মুখোর সাথে? অসম্ভব। অর্ণ ও কায়নাত দুজনেই একসাথে বলে উঠল, অসম্ভব, এই বিয়ে আমি করতে পারবো না। অসম্ভব, এ বিয়ে আমি করতে পারবো না। কে শোনে কার কথা? গ্রামের মানুষ তখনই কাজী ডেকে আনে। অর্ণ রাগারাগি করে পরিস্থিতি আরো বিগড়ে দেয়। কায়নাত নিধিকে জড়িয়ে ধরে অঝরে অশ্রু বিসর্জন দিচ্ছে। এমন করে জীবনটা নষ্ট হয়ে যাবে? কলঙ্ক ঘাড়ে নিয়ে নিজে থেকে এত বড় একটা লোকের সাথে বিয়েতে বসতে হবে? সে আদস্বরে বারবার আহাজারি করছে, বলছে, আমি এই বিয়ে করবো না, কিছুতেই না। আজগর চৌধুরী কায়নাতের থেকে ওর অনুমতি নিলেন না। তিনি কায়নাতের ভবিষ্যৎ ভেবে এবং পরিস্থিতি বুঝে বিয়েতে মত দিলেন। জোর জবরদস্তি করে গ্রামের মহিলারা কায়নাতকে নিয়ে অন্য পাশে চলে গেল। কায়নাত চিৎকার করে আজগর চৌধুরী একই কথা বারে বারে বলল, দাদা, আমায় বিয়ে দিও না, এই বিয়ে আমি করতে পারবো না দাদা। ও দাদা, শুনছো আমার কথা? আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না দাদা। আজগর চৌধুরীর চোখে বোধহয় আজ পানি চলে এসেছে কায়নাতের আহাজারি শুনে। গ্রামের মানুষ আর কোনো কথা শুনলই না। শেষমেশ কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মাশফিক চৌধুরী ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেকে ঠান্ডা করলেন। এখন এই পরিস্থিতি থেকে বের হওয়াই হচ্ছে আসল কাজ। বাবার সিদ্ধান্তে হার মেনে অর্ণ কবুল বলে নিল। আয়নাতকে বিয়ে শেষ হতেই চৌধুরী বাড়ি ফিরে এলো সবাই। অর্ণ বাড়ি ফিরে ভাঙচুর শুরু করেছে। আইমান পাথরের মতো বসে আছে ড্রয়িং রুমে। কায়নাত দাদির ঘরে বসে হাউমা করে কাছে। এমন সর্বনাশ না হলেই না। কেন তার সাথে সবসময় এসব হয়? দুঃখ ছাড়া কি কপালে কিচ্ছু নেই? আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, আর কাঁদিস না বোন। কায়নাত দাদির পা জড়িয়ে ধরে বলল, ও দাদি, আমি সত্যি অভাগী, তাই না? দেখো, এইটুকুনি বয়সে মা, বাপ, পরিবার, ঘর বাড়ি সব হারিয়েছি। আমার আর কিছু নিজের রইলো না। নিজেকেও অন্যের নামে লিখে দিলাম। যা হওয়ার হয়ে গেছে, কেঁদে এখন লাভ হবে বল? আমার নাতি কিন্তু খুব ভালো, তোকে সুখে রাখবে দেখিস। কায়নাত কান্নার চোটে কথা বলতে পারছে না। আদস্বরে শুধু বলল, আমার এমন সুখ চাই না দাদি, এমন সুখ চাই না আমার। আতিয়া বেগম মায়াভরা ব্যথাতুর কাতর চোখে তাকিয়ে বললেন, তোকে আজকে একটা সত্যি কথা বলি। থেমে কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, আঘাত যেহেতু পেয়েছিস, হৃদয়ে ক্ষত যখন হয়েছে, তাহলে আজ আরেকটু ক্ষত জায়গায় ব্যথা দেই।
কায়নাত প্রশ্নাত্মক চোখে তাকালো। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর আসল পরিচয় জানিস তুই? আসল পরিচয়? আতিয়া বেগম নিজেকে শান্ত করে ধীর কণ্ঠে বললেন, নিজের জন্মদাত্রী মায়ের ওপর হয়তো অনেক ঘৃণা হবে, অভিমান হবে, কখনো ক্ষমাও করতে পারবি না, কিন্তু সত্যি একদিন না একদিন তো জানতেই পারতি মিলি তোর জন্মদাত্রী না রে বোন। কায়নাতের শ্বাস আটকে এলো, পায়ের নিচের মাটি সরে গেল। এমন অনুভব হচ্ছে যাকে আজীবন মা বলে জেনে এসেছে, মা দেখেছে সে তার জন্মদাত্রী মা না। তাহলে কি সে, কি তার পরিচয়? বক্ষস্থলের ভেতরটা মুচড়ে যাচ্ছে যন্ত্রণায়। ডুকরে উঠল সে, দাদির পায়ের কাছে মাথা ঠেকিয়ে বলল, এত সত্যি কেন আমার এই ছোট জীবনে? এত বাস্তবতার মাঝে আমার জীবনটা মিথ্যে দুনিয়ায় কেন আটকে আছে দাদি? আমার মা কে? কি আমার পরিচয় বলো না দাদি, কে আমি? লতা শেখের মেয়ে তুই, তোর মা লতা শেখ আর বাবা মিজান দেওয়ান। সহসা চোখ তুলে তাকায় কায়নাত, চোখে পানি টলমল করছে, বক্ষস্থলে ঝড় বইছে। কি শূন্য সেই মাত্র! লতা শেখ তার মা, তার জন্মদাত্রী? কায়নাত কম্পিত ঠোঁট নাড়িয়ে শুধোয়, কি বলে তুমি? ও দাদি, কি বলে তুমি এইমাত্র? এটা কি করে সম্ভব? আমি যা বললাম সবটাই সত্যি। এই না না, এটা সত্যি না। তুমি মিথ্যে কথা বলছো আমায়, তাই না? ছোট গিন্নি যদি আমার মা হয়ে থাকতো তাহলে আমাকে নিজের কাছে কেন রাখেনি? কেন সে আব্দুর চৌধুরীকে বিয়ে করলো? অনেক কাহিনী, কিন্তু এইটা সত্যি, তুই লতার মেয়ে, তার গর্ভে তোর জন্ম। তুমি মজা করছো আমার সাথে, তাই না দাদি? আতিয়া বেগম ছলছল নয়নে কায়নাতের আনন্দ দেখে শুধোয়, খুব কষ্ট হচ্ছে না? মাকে ভুল বুঝিস না, সে বাধ্য ছিল তোর বাবার সংসার ছেড়ে চলে আসতে। আমার বাবা? আমার বাবা কই দাদি? সে কোথায়? সে কেন আমার খোঁজ করেনি এতদিন? সে যে এই দুনিয়ায় নেই রে বনু। স্থির হয়ে এলো শরীর, শ্বাস ফেলতে লাগলো থেকে থেকে। বাবা নেই, মা থেকেও নেই, কি আছে তাহলে? কি আছে তার নিজের? কায়নাত বুকের বাম পাশে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শুধোয়, আমার কেউ নেই দাদি, আমি আসলে অভাগী, অলক্ষী। রাতে বাড়ির কেউ ঠিকমতো খাবার খেলো না। ছাদে আইমান আর আদাল দুই ভাই বসে আছে। একটু আগে আরেকবার ঝড় উঠেছিল বাড়িতে। নাজনীন এসে হাঙ্গামা শুরু করেছিল কায়নাতের বিয়ের কথা শুনে। আজ পুরো চৌধুরী বাড়ি জানো নাজনীনের মনের রাগিনী রানীর কথা। আফসোসের ব্যাপার হচ্ছে, যখন জানলো তখন সে অন্য এক পুরুষের স্ত্রী। দুনিয়ার নিয়ম কত অদ্ভুত! যে যাকে ভালোবাসে তাকে পায় না, আর যে যাকে চায় না সেই এসে জুটে কপালে। বিষণ্ণ আকাশপানে তাকিয়ে আছে আইমান। মনের মধ্যে নিজের সাথে নিজেই যুদ্ধ করছে সে। কায়নাতকে একটু হলেও ভালো লাগতো তার। প্রথম দেখাই বোধহয় প্রেমে পড়েছিল মেয়েটার। আদাল রয়েস হয়ে মেহরাবের নম্বরে কল দিল। খানিকক্ষণ রিং হওয়ার পর রিসিভ হতেই আদাল শুধোই, মেহরাব ভাই। হ্যাঁ, কেমন আছিস? ধুর, এসব সাইটে রাখো। তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? ভাইয়া কট খেয়েছে। মেহরাব চৌধুরী আদালের কথা শুনে হতভম্ব। মানে হচ্ছে কানে ভুল শুনেছে। শিওর হওয়ার জন্য সে কিছুটা সন্দিহান কণ্ঠে শুধোয়, কি বললে মাত্র? ভাইয়া কট খেয়েছে? মানে কিভাবে কি? আদাল এক এক করে সব কিছু খুলে বলল। সব শুনে মেহরাবের চোখ কপালে। 16 বছর বয়সী একটা মেয়ের সাথে অন্য বিয়ে করেছে, তা আবার কট খেয়ে। একে কি বলা যায়? কট ম্যারেজ। মেহরাব কেসে গলা পরিষ্কার করে শুধোয়, মেয়েটাকে মেনে নিয়েছে। পাগল তুমি? দেখো আজ রাত পাহাড় হতেই তালাক দিয়ে দেয় নাকি। মেহরাব বিরক্ত হয়ে শুধোয়, বিয়ে কোনো ছেলে খেলা নয়, ও বললে হলো নাকি? একটা মেয়ের পুরো লাইফের ব্যাপার এটা। উফ, তুমি আমার কথা সিরিয়াস নিচ্ছ কেন? খবরটা দেওয়ার জন্য তোমাকে কল করলাম। তোর ভাই কই? ঘরের মধ্যে তাণ্ডব চালাচ্ছে ভাই। মানে বাসর ঘরে ঢুকেও গেছে? তুই না বললি মেয়েটাকে মেনে নেয়নি? আদাল থমকে গেল মেহরাবের বাক্য শুনে। সে কি বলল আর মেহরাব কি বুঝলো? শুকনো ঢোক গেল বেচারা। আর চোখে আইমানের বিষণ্ণ বদন দেখে নাক মুখ কুচকে শুধোয়, আমি ওসব কিছুই বুঝিনি। তাণ্ডব মানে ভাঙচুর করছে কাল। নিজের কথায় নিজেই তাজ্জব বনে গেল মেহরাব। কেসে উঠল সহসা, কথা ঘুরিয়ে বলল, ঢাকায় আসছিস কবে? বোধহয় মেয়েটা ওর বাবার বাড়ি যাবে। ও আসলে ঢাকায় ব্যাংক করবে।
আচ্ছা রাখ, তোর ভাইকে একটু কল দেই। মেহেরাব কল রাখতেই আদাল আয়নানের দিকে তাকালো। ছেলেটা এমন মনমরা হয়ে আছে কেন? আদাল ঘটল না আয়মানকে। কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে এলো। ঘরের দিকে পা বাড়ানোর সময় শুনতে পেল সুহা ও জয়ের ফিসফিসিয়ে বলা কিছু কথা। সুহা মন খারাপ করে শুধুই, ওনারা তো চলেই যাবেন, আদাল ভাইও আর আসবে না চলে গেলে। জয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলল, গিয়ে বল আদাল ভাই আমাকে ছেড়ে তুমি যেও না, না হলে আমি মরেই যাব। দুবনের কথা শুনে বেজায় বিরক্ত হলো আদাল। এই বাড়ির প্রত্যেকটা মেয়ের মাথায় তার ছিঁড়া বোধ হয়। সে চলল নিজের ঘরে। রাত পেরিয়ে ভোরের আলো নেমেছে চারপাশে। সকাল সকাল চৌধুরী বাড়িতে হাই হুতাশ লেগে গেছে। অর্ণ মাঝরাতেই বাড়ি ছেড়ে শহরে রওনা হয়েছে। মেহেরাব মাসফিক চৌধুরীকে কল করে জানিয়েছেন খানিকক্ষণ আগেই অর্ণ মেহেরাবের বাসায় গিয়েছে। বেহরুজ বেগম ভীষণ রেগে আছেন ছেলের উপর। আজ তারা চলেই যাবে, তাহলে একা একা চলে যাওয়ার মানে কি ওই ছেলের? কাউকে না জানিয়ে অভদ্রের মতো বেরিয়ে গেছে। এখন আবার ফোন বন্ধ করে রেখেছে। সকাল 8টার পর আজগর চৌধুরী কায়নাতকে নিয়ে মির্জাবাড়ি এলেন। বাড়ি জুড়ে থমথমে পরিবেশ। মির্জাবাড়ির বিশাল আঙিনা জুড়ে বসে আছে মির্জাবাড়ির সদস্য ও কায়নাত এবং আজগর চৌধুরী। দূরে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা ও মুনিয়া। তারা এমন কিছু জেনেছে গতকালকে, যার জন্য নিজের নানা বাড়ির মানুষদের প্রতি ঘৃণা হচ্ছে। কায়নাত আজ ঢাকা যাওয়ার আগে নিজের আপন না হয়েও আপন মানুষদের সাথে শেষবার দেখা করতে এসেছে। ভাগ্যত দ্বিতীয়বার দেখা নাও হতে পারে। কায়নাত আসলে কি হবে? সুরঞ্জনা আর মুনিয়া ছাড়া কেউ কথা বলেনি তার সাথে। ক্ষত জায়গায় বারে বারে আঘাত পেয়েও মেয়েটা মুচকি হেসেছে প্রত্যেকটা মুহূর্তে। বিদায়ের সময় আজগর চৌধুরী কায়নাতের বড় চাচার সাথে একান্তভাবে কিছু নিয়ে আলোচনা করেছেন। কি নিয়ে আলোচনা হয়েছে সেটা কেউ জানে না। সুরঞ্জনা কায়নাতের মাথায় হাত রেখে শুধুই, আমাদের আবার দেখা হবে। কায়নাত ছোট মুচকি হাসি টেনে শুধুই, নিশ্চয়ই হবে। ভালো থাকিস। বর্তমানে কায়নাত ছাদ থেকে নেমে এসেছে ড্রয়িং রুমে। আগের কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। কোহেলি ও কবিতা ড্রয়িং রুমের সোফায় বসে বসে টিভি দেখছে। বাড়ির সবাই কোথায়? রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে বোধহয়। কায়নাত শাড়ির আঁচল মাথায় টেনে রান্নাঘরের দিকে পা বাড়ালো। শাশুড়ি গম্ভীর হলো, ভীষণ ভালো। বিয়েটা আকস্মিক হলো। বেহরুজ বেগম মেনে নিয়েছিল ছেলের বউ হিসেবে। কায়নাত গুটি গুটি পায়ে এগিয়ে গেল রান্নাঘরে। শাশুড়ির পাশে দাঁড়িয়ে শুধুই, আম্মু আমি হেল্প করব? বেহরুজ বেগম তাকালেন কায়নাতের আনন পানে। কেঁদেছে কি মেয়েটা? চোখ মুখ এত লাল কেন? তিনি কাজ মন দিয়ে শুধান, রান্নাঘরে কাজ নেই, তুমি অর্ণর কফিটা ওকে দিয়ে এসো। চমকে উঠল সে। ওই জল্লাদের ঘরে আবার যাবে সে? অসম্ভব। ধমক ছাড়া লোকটা কথাই বলতে পারে না। কায়নাত সামনে গেলেই লোকটার বদন প্যাঁচার মতো হয়ে যায়। শাশুড়ির মুখের উপর মানা তো আর করা যায় না। তাই কফির কাপ নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো 3 তলায়। অর্ণর ঘরের সামনে এসে দাঁড়ালো। বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে তৈরি করলো কিছু তিক্তক বাক্য শোনার। ছাদ থেকে নেমে অর্ণ অফিসের কিছু দরকারি পেপার দেখছিল। কাজ করতে করতে আর চোখে একবার পুরো ঘরটা চোখ ভোলালো। সকালবেলা পরিষ্কার পরিপাটি দেখেছিল ঘরটা। অদ্ভুত হলেও এখন বড্ড বেশি এলোমেলো লাগছে। ব্যাপার কি? এত বড় ঘর আবার পরিষ্কার করবেই বা কে? রাত অনেক হয়েছে। কাজের মহিলারা নিশ্চয়ই এতক্ষণে বাড়ি চলে গেছে। অর্ণর হাঁসফাঁস লাগছে রুমটায়। কায়নাত বুকে সাহস নিয়ে দরজায় নক করতেই অর্ণ পেপারগুলো রেখে দরজা খুলে দিল। কায়নাতকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় ভীষণ বিরক্ত হলো সে। কায়নাত মাথা তুলে তাকালো না। কণ্ঠ খাদে নামিয়ে কফির কাপটা এগিয়ে দিয়ে মিনমিন করে শুধোয়, আম্মু পাঠিয়েছে আপনার জন্য কফি। অর্ণ চোখ ছোট ছোট করে কায়নাতের পুরো সর্বাঙ্গ পর্যবেক্ষণ করলো। বিরক্ত হয়ে কাপটা হাতে নিয়ে বলল, আমার মাকে তুমি মা ডাকছো কেন? না আমি তোমার হাজবেন্ড, আর না আমার মা তোমার মা, বুঝেছো? কায়নাতের চোখ চিকচিক করে উঠল নিমিষেই। পাষাণ লোক। একে তো আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে বিয়ে মানে না, এখন আবার বলছে আমার মাকে মা ডাকবে না। কেন ডাকবে না? বিয়ে হয়েছে, শাশুড়িকে মা ডাকবে না? দরকার হলে এই লোকের ঘাড়ে বসে চিৎকার করে সবসময় শাশুড়িকে ডাকবে। তারপরেও ডাকবে, দেখে নিবে কে তাকে মানা করে। মনে মনে ভেবেই মুখ বাঁকিয়ে পিছু ঘুরে হাঁটা ধরল। অর্ণ নাক মুখ কুচকে দরজা বন্ধ করে বিড়বিড় করে শুধোয়,
পুঁটি মাছের মতো ছাও কিনা আমার বউ। রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শাশুড়ি মায়ের হাতে হাতে কায়নাত কিছু কাজ এগিয়ে দিল। ডাইনিং টেবিলে সব খাবার রেখে কবিতা ও কহেলি বেহরুজ বেগম বললেন সবাইকে একটু ডেকে আনতে। সকালে নিচে আসার পর খেতে বসেছেন সবাই। প্রেম হাত মুখ ধুয়ে এসেছে একেবারে। আদালের সাথে কি নিয়ে যেন ফিসফিস করছে সে। আইমান মনমরা হয়ে খাবার খাচ্ছে। কায়নাত গরুর মাংসের তরকারি দাদার প্লেটে দিয়ে শুধুই আর একটু ভাত দিব দাদা? আজগর চৌধুরী মুচকি হেসে বললেন, আর কিছু লাগবে না। তুই খেতে বসছিস না কেন? আমি সন্ধ্যায় নাস্তা করেছিলাম দাদা, তাই এখন ক্ষুধা নেই। তাই বললে হয়? রাতে তো খেয়ে একদম ঘুমিয়ে যাবি না। বেহরুজ বেগম ও কায়নাত সবাইকে খাবার পরিবেশন করছেন। তিনি কায়নাতকে মানা করেছিলেন, কিন্তু মেয়েটা শোনেনি। বেহরুজ বেগম আর চোখে কায়নাতকে দেখে বললেন, খেয়ে নাও, অনেক রাত হয়েছে। কায়নাত খুবই নরম কণ্ঠে বলল, আমার সত্যি খেতে ইচ্ছে করছে না আম্মু। ঠিক আছে, তবে ঘুমানোর আগে খেয়ে নিও, কেমন? জি আম্মু। অর্ণব কপাল কুঁচকে কায়নাতের দিকে তাকালো। পাক্কা গিন্নি সেজে দাঁড়িয়ে আছে, হাতে ডায়মন্ডের চুড়ি, নাকে নোসপিন, কানে স্বর্ণের ছোট একজোড়া কানের দুল, আর গায়ে গাঢ় সবুজ রঙের কাঞ্জিপুরম শাড়ি। অর্ণবকে শুনিয়ে শুনিয়ে আবার বেহরুজ বেগমকে মামা বলে ডাকাও হচ্ছে। মেয়েটা চায় কি? এত বিরক্ত লাগে কেন মেয়েটাকে দেখলে? মন তো চাচ্ছে থপ্পড়ে সবগুলো তাপ ভেঙে ফেলতে। অর্ণব খাওয়াই মন দিল। খাওয়া দাওয়া শেষে বেহরুজ বেগম কায়নাতকে ডাকলেন নিজের কাছে। কায়নাত ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো শাশুড়ির পাশে। বেহরুজ বেগম বললেন, পরশু তোমার রেজাল্ট বের হবে। জি। কোন কলেজে ভর্তি হতে চাও? আমি তো এখানে কোনো কিছু চিনি না। বেহরুজ বেগম মাথা নাড়ালেন। ঠিকই তো, মেয়েটা এখানে কিছুই চেনে না। বেলি বেগম উপরেই যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন কায়নাতও তার মেয়ে এখনো নিচে বসে আছে। তিনি তাদের নিকট এগিয়ে এসে বললেন, তোরা এখনো ঘরে যাসনি কেন? বেহরুজ বেগম সোফা ছেড়ে উঠে বললেন, যাব, তার আগে তোমার নাত বউকে কিছু খেতে নিয়ে কায়নাত শাশুড়ির বদন পানে তাকালো। মায়েরা বুঝি এভাবে যত্ন করে? বেলি বেগম নিজেই গেলেন রান্নাঘরে। এক প্লেট খাবার নিয়ে এসে বসলেন কায়নাতের পাশে। তার কোলের উপর প্লেট রেখে বললেন, নাও, খেয়ে তারপর ঘরে গিয়ে ঘুমাও। কায়নাত আর সাহস পেল না না করার, চুপচাপ খেয়ে নিল। বেহরুজ বেগম চলে গেছেন নিচের ঘরে। ড্রয়িং রুমে লাইট বন্ধ করে বেলি বেগম কায়নাতকে নিয়ে দোতলায় উঠে এলেন। কায়নাত নিঃস্বাদ ঘরের দিকে যাচ্ছে দেখে তিনি বললেন, এইদিকে কই যাও? কায়নাত স্বাভাবিকভাবে শোধায়, নিশাপুর ঘরে। এই ঘরে থাকো তুমি? কায়নাত উপর নিচ মাথা নাড়ায়। তিনি হতাশার নিঃশ্বাস ফেলে বললেন, আজ থেকে অর্ণর সাথে থাকবে তুমি, কেমন? কায়নাত আতকে উঠল। এহেন কথা শুনে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, ওনার সাথে থাকতে পারবো না আমি। কেন, কি সমস্যা? কায়নাত মাথা নিচু করে রাখলো। এখন কি করে বোঝাবে? লোকটা কথায় কথায় শুধু ধমকায় তাকে। তার থেকে বড় কথা, ওই লোক তো এই বিয়েই মানে না। এখন যদি সে ওই ঘরে থাকতে চায় তাহলে নিশ্চিত তুলে এক আছাড় মারবে, মেরেও ফেলতে পারে। বেলি বেগম কায়নাতের হাত আঁকড়ে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললেন, বিয়ে করেছো জামাই ছাড়া থাকার জন্য? আমাদের বয়স হচ্ছে, নাতির ঘরের বাচ্চা কাচ্চা দেখে যাব না? কায়নাতে রুহুর পানি শুকিয়ে এলো বেলি বেগমের কথা শুনে। মহিলা বলে কি এসব? যেখানে বিয়েরই কোনো নাম ঠিকানা নেই সেখানে তিনি বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছেন। এই কথা যদি অর্ণ শোনে তাহলে কি হবে? কায়নাতের হাত পা কাঁপতে শুরু করলো। শাড়ির কুচি ভালো করে আঁকড়ে ধরে বলল, নানি আমি ওই ঘরে যাব না। কেন যাবে না? আমার নাতির বয়স হয়েছে, তার বউয়ের দরকার আছে। লজ্জায় কান দিয়ে ধোয়া বের হতে শুরু করলো। কী সব আজে বাজে কথা বলছেন তিনি। গলা শুকিয়ে এলো কায়নাতের। বেলি বেগম জোর করেই কায়নাতকে অর্ণর ঘরের সামনে নিয়ে এলেন। কায়নাতের মাথায় বড় করে ঘোমটা দিয়ে বললেন,
এখন একদম নববধূ লাগছে। বলেই মুচকি হাসলেন। অর্ণর দরজায় নক করার খানিকক্ষণ পর অর্ণ এসে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো নানি আর কায়নাত দাঁড়িয়ে আছে। সে ভ্রুযুগল কুচকে শুধোয়। হোয়াট? বেলি বেগম অর্ণকে সাইড করে কায়নাতের হাত ধরে ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকেই দেখলেন ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে। তিনি বোধহয় মনে মনে হাসলেন। গম্ভীর মুখ করে অর্ণর দিকে তাকিয়ে বললেন, হোয়াট আবার কি? তোমার বউকে দিতে এলাম তোমার কাছে। অর্ণ বিস্ময়কর মুখভঙ্গি করে শুধায়, প্লিজ রাত করে আমার মেজাজ খারাপ করো না তুমি। এই বিয়ে আমি মানি না, আর না এই মেয়েকে নিজের বউ মনে করি। বেলি বেগম চোখ ছোট ছোট করে বললেন, সত্যি তো? তোমার কি মনে হচ্ছে মজা করছি আমি? একদম নয়, তবে আজ কারোর ঘরে জায়গা নেই ভাই, তাই তোমার বউকে তোমার কাছেই রাখতে হবে। পারবো না আমি, বের করে দাও ওকে বাড়ি থেকে। কায়নাত দাঁতে দাঁত চাপলো। কত বড় ধরি বাজলো! ভাবা যায় বিয়ে করা বউকে নাকি বাড়ি থেকে বের করে দিবে। সে অবিশ্বাস্য কাণ্ড করে বসলো। কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বলল, আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলছেন? তাহলে কি মাথায় তুলে নাচবো? দরকার হলে তাই করবেন। শাট আপ, ননসেন্স। চুপসে গেল কায়নাতের আনন। এতক্ষণ কার সাথে গলা তুলে কথা বলেছিল সে? শুকনো ঢোক গেল বেচারি। বেলি বেগম হালকা কেসে উঠলেন কায়নাতের রাগ দেখে। অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, আমার কথা আমি বলে গেলাম, কায়নাত তোমার ঘরেই থাকবে। বলেই তিনি প্রস্থান করলেন ঘর থেকে। কায়নাত তার সাহস পেল না অর্ণের দিকে চোখ তুলে তাকানোর। লোকটা নিশ্চিত চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ওই চোখে চোখ রাখার সাহস তার নেই। বিষের থেকেও বেশি বিষাক্ত লাগে ওই চাহনি। অর্ণ কায়নাতের হাত খপ করে ধরে ফেলল। চমকায় মেয়েটা। হতভম্ব হয়ে হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে ছুলেন কেন? অর্ণ কায়নাতের ঘাড়ে এক হাত রেখে চোখ ছোট ছোট করে শুধোয়। তুমি আমার বউ বললে না, তাহলে এখন বউয়ের কর্তব্য পালন করো। আমার তোমাকে প্রয়োজন। কায়নাত শুকনো ঢোক গিলে কাপা হাতে অর্ণের ঘাড়ে রাখা হাতটা সরাতে চাইল। অর্ণ ছাড়ল না, বরং দূরত্ব ঘোচালো। কায়নাত কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি না ভাইয়া, আমি কারো বউ না, আর না আমার নাম কায়নাত। অর্ণ চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে কায়নাতের হাত টানতে টানতে ঘরের বাহিরে এনে এক প্রকার ছুঁড়ে মারল। কায়নাত পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। অর্ণ দাঁত পিষে বলল, আমার চোখের সামনে আসবে না কখনো, ননসেন্স। বলেই মুখের উপর দরজা লাগিয়ে দিল। কায়নাত স্বস্তির নিঃশ্বাস ফেল। যাই হোক, ওই জল্লাদের হাত থেকে তো বাঁচা গেল। এখন সে কোথায় ঘুমোবে? নিশার সাথে কহেলি আর কবিতা আছে, আর অন্য রুমে নুসরাত আর নানি। তাহলে সে এখন ঘুমাবে কোথায়? এত বড় বাড়ি থাকা সত্ত্বেও গেস্ট রুমগুলো তালা মেরে রেখেছে কেন? কই আজকে সকালেও তো সব ঘরের দরজাগুলো খোলা ছিল। তাহলে এখন কি হলো? কায়নাতের কান্না পাচ্ছে এই ভেবেই উপায় না পেয়ে সিঁড়ির কাছে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল মেঝেতে। কোনো কপালে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিল কে জানে। দুনিয়ায় কি আর কোনো ছেলে ছিল না বিয়ে হওয়ার জন্য? প্রেম ঘর থেকে বেরিয়েছিল কফি বানানোর জন্য। ঘুম আসছিল না তার, তাই ভাবলো এক কাপ কফি বানিয়ে আনলে ভালো হয়। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল কায়নাত মেঝেতে বসে আছে। সে ভ্রুভাঁজ করে এগিয়ে এলো, আশেপাশে তাকিয়ে বলল, ভাবি শুনছেন? কায়নাত চমকে পাশে তাকায়। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল অর্ণ দাঁড়িয়ে আছে সামনে। পরে ভালো করে তাকাতেই দেখলো তার দামড়া ডাক্তার দেবর দাঁড়িয়ে আছে। সে উঠে দাঁড়ালো, দৃষ্টি নিচে রেখে বলল, কিছু বলবেন? আপনি এখানে এত রাতে বসে আছেন কেন? বেলি বেগমের কোরা সকল কাহিনী খুলে বলল কায়নাত। প্রেম কপাল চাপড়ে বলল, উনিও যে কি করে কি আর বলবো। যাই হোক, আপনি আমার ঘরে গিয়ে ঘুমান, সমস্যা হবে না। কায়নাত মাথা তুলে তাকালো প্রেমের দিকে। প্রেম হয়তো বুঝলো কায়নাতের চোখের ভাষা। সে মাথা চুলকে বলল, ভাইয়ের জায়গায় আমি থাকলে বোধহয় ভালো হতো ভাবি।
কায়নাত কথা বুঝলো না, বুঝতে না পেরে বোকা বোকা চাহনি দিয়ে বলল, বুঝলাম না। কিছু না, আপনি আসুন, আমি আদালের ঘরে ঘুমিয়ে পড়বো, সমস্যা হবে না। কায়নাতের শরীরটা এমনিতেই ভালো লাগছে না, তার উপর এখন তো কোনো ঘরও খালি নেই। তাই ভাবলো আজকে রাতটা কষ্ট করে প্রেমের ঘরে ঘুমোলে কোনো সমস্যা হবে না। তাই পিছু পিছু গেল প্রেমের ঘরে। প্রেমের ঘরে প্রবেশ করার সাথে সাথেই বাইরে থেকে এক বিকট শব্দ হলো। কায়নাত ভয়ে চোখ বড় বড় করে পিছনে তাকালো। প্রেম ঘরের বাহিরে এসে দেখলো কেউ নেই বাহিরে। শব্দ এলো কোথা থেকে? প্রেম ঘর থেকে নিজের ফোন আর চার্জার নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ভাবি, কষ্ট করে একটু ভোর সকালে উঠবেন, কারণ আমার হসপিটালে যেতে হবে, আর সব প্রয়োজনীয় জিনিস ওই ঘরেই। কায়নাত মাথা নাড়িয়ে সায় জানালো। প্রেম ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কায়নাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো ঘরের চারপাশ। ডাক্তার বাবুর ঘরে সব ডাক্তারি জিনিসপত্র। দুপা পিছিয়ে আসতেই কিছুর সাথে পিঠ থেকে গেল তার। সেটা কি দেখার জন্য পিছু ঘুরতে মাতাল করা সে পরিচিত সুঘ্রাণ ভেসে এলো নাকে। এই ঘ্রাণ সে পেয়েছিল সেদিন ঘাটে নৌকায় অর্ণব শরীর থেকে। সহসা চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো বোধহয়। চোখ তুলে উপরে তাকালো, ছেদ করে উঠল পরাণখানা। অর্ণ এখানে কি করছে? অর্ণ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কায়নাতের ভীতু আনন পানে। কায়নাত শুকনো ঢোগিরে ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? সালামের উত্তর দেবেন না ভাইয়া, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। বলে কায়নাত দুপা পিছিয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে কাটকাট। অর্ণ কিছু না বলে শুধু ফোঁস করছে কায়নাতের দিকে তাকিয়ে। কায়নাত বুঝে উঠতে পারছে না এই জল্লাদ আবার এই ঘরে এলো কেন। এলো তো এলো, এখন আবার কেমন কেমন করে তাকিয়ে আছে। মাথার ঘোমটা টেনে পুরো মুখটা ঢেকে ফেললো সে। তারপর মিনমিন করে বলল, বিয়ে সাথে করিনি এখনো। আপনি আমার এত সুন্দর আননে নজর লাগিয়ে চেহারা নষ্ট করে ফেলতে যাচ্ছেন, যাতে আমায় কেউ বিয়ে না করে। অর্ণ চোখ ছোট ছোট করে শুধোই। কয়বার বিয়ে করতে চাইছো তুমি? কায়নাত ঘোমটার আড়াল থেকে হালকা চোখ বের করে শুধোই। ও মা, কয়বার মানে? আমার তো একবারও বিয়ে হয়নি। অর্ণ কিছুক্ষণ দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে রইল সেখানে। খানিক্ষণ পেরিয়ে যেতে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঘরের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। চমকালো কায়নাত, বুকে থুতু দিয়ে বলল, খাটাস কোথাকার। কায়নাত ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে ঘরে লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল বিছানায়। এত বড় বড় ঘর অন্ধকার হয়ে থাকলে নিশ্চিত কলিজা লাফিয়ে বের হয়ে হাতে এসে নাচানাচি করবে। কায়নাত গুটি মেরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে হানা দিল চোখ জোড়ায়। প্রেম আদালের ঘরে এসে তার সাথে বিছানায় শুয়ে আছে। আদাল অর্ণর বিয়ের পুরো কাহিনী খুলে বলল আজ প্রেমকে। প্রেম বুকের উপর ফোনটা রেখে বলল, কোর্ট ম্যারেজ হোক কিংবা ইচ্ছে করে, আসল কথা হচ্ছে বিয়ে তো হয়েছে। আমার কেন বিয়ে হয় না? আমিও বিয়ে করতে চাই। আদাল নাক মুখ কুচকে তাকালো ভাইয়ের দিকে। প্রেমের পাছায় লাথি মেরে বলল, বিয়ের জন্য এত পাগল কেন তুমি? প্রেম কটমট করে তাকালো আদালের মাথায় থাপ্পড় মেরে বলল, বয়স দেখেছিস আমার? 29 পার হতে চললো। কয়েকদিন পর আমার এই সুন্দর রূপ বডি কিছু থাকবে? কোনো শ্বশুর তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে বল? যেই ছাছাড়ামি করতেছ না জানি, বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার দিনই বলে বসো মা আমি এখন বিয়ে করব, তাড়াতাড়ি কাজী ডাকো। আবার এমন হতে পারে সাথে করে কাজী নিয়ে গেল। প্রেম কিছুক্ষণ ঠোঁট কামড়ে কি যেন ভাবলো, তারপর বলল, ভালো কথা বলেছিস, আইডিয়াটা কিন্তু ভালো, বল। আদাল কপাল চাপড়ে শুধাই, বুঝেছি, তোমাকে এইবার বিয়ে দিতেই হবে, না হলে তোমার পাবলা ভর্তি করতে হবে। প্রেম দীর্ঘশ্বাস ফেলে শুধাই, আমার এই ছোট্ট মনের ডুক্কু তুই বুঝলি না রে পাগলা। ভাইয়ের নাটক দেখে আদাল কাঁথা মুড়ি দিয়ে বিছানায় এক কোনায় শুয়ে পড়ল। প্রেম পাত্তা না পেয়ে আদালকে একটা লাথি মারতে বেচারা ঠাস করে ফ্লোরে পড়ে গেল। ব্যথা দূর আহাজারি করে উঠল সে। প্রেম মুখ বাঁকিয়ে কাঁথা শরীরে জড়িয়ে বলল, তোর কোনোদিন বিয়ে হবে না, দেখে নিস। অর্ণ অফিস রুমে বসে বসে তার ফ্রেন্ড
স্বার্থর সাথে কথা বলছিল। স্বার্থ, শেহের, মেহরাব ও অর্ণব একসাথেই কানাডা থাকে। 4 বন্ধু মিলে একটা ছোট ডুপ্লেক্স বাড়ি কিনেছে, সেখানেই 4 জন থাকে। অর্ণব কানে ফোন রেখে ল্যাপটপ অন করে শুধায়, সামনে মাসে ব্যাক করতে পারি, আমার কাজ নেই এখানে, তাই যাব। অর্ণব চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ফেলে শুধায়, তোরা না আসছিস বিড়িতে? কবে? শহর কোথায়? অর্ণব ছোট করে বলে। ও। বলে চুপ হয়ে গেল। স্বার্থ হয়তো কিছু বলার জন্য হাঁসফাঁস করছে, ধৈর্য ধরে থাকতে না পেরে বলল, কার ভাবি? অর্ণব মুহূর্তে রেগে গেল, কিছুটা রুষ্ট কণ্ঠে বলল, কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস তোরা? আমি ওই পিছিয়ে হাঁটু সমান মেয়েটাকে বউ হিসেবে মানি না। স্বার্থ ফোনের ওপাশ থেকে মুখ বাঁকালো, অতঃপর কিছুটা শর্ট টেনে বলল। অর্ণব দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, কাছে থাকলে দেখিয়ে দিতাম আমি পুরুষ নাকি অন্য কিছু। অর্ণব মুখ দিয়ে এমন কিছু বাক্য আওড়ালো যা শুনে স্বার্থ দোকান চেপে ধরে চিৎকার করে বলল। অর্ণব ঠাস করে কল কেটে দিল। যত সব ফালতু মানুষগুলো জুটেছে তার কপালে। সে চুলগুলো হাতের সাহায্যে পিছনে ঠেলে দিয়ে কাজে মন দিল। দরজায় নক হওয়ার কাজে মনোযোগ রেখেই বলল, কামেন। কায়নাত এসেছে অর্ণর অফিসে দুপুরের খাবার নিয়ে। ইচ্ছে করে আসেনি, বরং বেলি বেগম জোর করে খাবার দিয়ে সাথে ড্রাইভারকে পাঠিয়েছে। কায়নাত মাথায় এত বড় ঘোমটা টেনেছে যে তার নাকটাও দেখা যাচ্ছে না। সে গুটি গুটি পায়ে অর্ণর অফিস রুমে প্রবেশ করতেই অর্ণ চোখ তুলে তাকালো সামনে। গায়ের গহনা আর শাড়ি দেখেই চিনতে পারলো এই বিচ্ছু মেয়েটা আসলে কে। অর্ণ অবাক না হয়ে পারল না, মেয়েটা কিনা অফিসও ছাড়লো না। সে পিছু পিছু চলে এলো। কায়নাত আশেপাশে কাউকে না দেখে মাথার ঘোমটা একটু উপরে টেনে সামনে তাকালো। অর্ণ রেগে তাকিয়ে আছে তার দিকে। কায়নাতের কাশি উঠে গেল এহেন চাহনি দেখে। খাবারের টিফিন বক্স সোফার উপরে রেখে পিছু ঘুরল তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। সে আর পারল কই। অর্ণ এসে রুমের দরজা লক করে দিয়েছে। কায়নাত মাথা নিচু করে বারবার দরজা টানছে। কি আজব ব্যাপার, দরজা খুলছে না। ভীত কায়নাত সহসা মাথা তুলে তাকায় সামনে। দরজায় লম্বাটে কারোর কালো ছায়া দেখে পাশ ফিরে তাকায়। অর্ণ কপাল কুঁচকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টি মেলে। কায়নাত কাশতে কাশতে হেসে উঠল, শুকনো ঢোক গিলে বলল, আমার না হওয়া ডক্টর দেবরের বড় ভাইয়ের বাবার অফিস দেখতে এসেছিলাম, ভুল করে আপনার ঘরে ঢুকে গেছি ভাইয়া। কায়নাতের কাশি থেমে গেছে আর চোখে অর্ণের লাল বর্ণ ধারণ করা চোখ জোড়া দেখে দরজা খোলার জন্য টানতে শুরু করলো। জল্লাদ দরজা আটকে হাত সেখানেই রেখে দিয়েছে। কায়নাতের মন চাইল লোকটার নাক বরাবর এক ঘুষি মেরে মাথাটা ফাটিয়ে দিতে। নাকে ঘুষি মারলে কি মাথা ফাটে? কায়নাত নিজে নিজে ভেবে মুখের আকার পরিবর্তন করলো। অর্ণ কায়নাতের হাতের কোনোই খোপ করে ধরে ধমক দিয়ে বলল, অফিসে এসেছো কেন তুমি? তাও আবার শাড়ি পরে? আমি তোমাকে মানা করছিলাম না এসব পরে না থাকতে? কানে কথা যায় না বেয়াদব মহিলা? কায়নাত চোখ বড় বড় করে তাকালো। সে বেয়াদব মহিলা? আর এই লোক কি বুড়ো খাটাস লোক কোথাকার, আবার তাকে মহিলা বলা হচ্ছে? কায়নাত অর্ণর কথার জবাব না দিয়ে দরজা ধরে টানাটানি শুরু করেছে। চোখে পানি চিকচিক করছে। ওই ভদ্রমহিলা অর্ণ নানি যদি না জোর করত তাহলে সে কখনোই এই জল্লাদের ধারের কাছেও আসতো না। চোখের সামনে দেখলেই শুধু ধমকায়, কেমন কেমন করে গিলে ফেলা লোক নিয়ে তাকায়। কায়নাত নাক টেনে মিনমিন করে বলল, দরজাটা খুলে দিন, চলে যাব আমি। তাহলে এসেছিল কেন? আপনার মাথা খেতে ক্ষুধা লেগেছে আমার, দিন আপনার মাথাটা চিবিয়ে খাই। অর্ণ ভীষণ বিরক্ত হলো এসব তেরামের সাথে কিনা বিয়ে হয়েছে। সে সোজা দরজা খুলে দিতেই কায়নাত শাড়ির কুচি ধরে দিল দৌড়। অফিসের অনেকেই তাকিয়ে রইল সেদিকে। সবাই অবাক হয়ে অর্ণের অফিস রুমের দিকে তাকিয়ে আছে। কায়নাত একদম নিচের ফ্লোরে এসে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলল। মেয়েরাব এসেছে অর্ণের সাথে দেখা করতে। লিফটে ওঠার আগে চোখ গেল মেন গেটের সামনে কাঞ্জিবরণ শাড়ি পরিহিত এক কিশোরী কন্যার দিকে। ভীষণ চেনা চেনা সেই মুখশ্রী। কোথাও কি দেখেছিল? মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেহেরাব কায়নাতের নিকট কিছুটা এগিয়ে আসতেই সে কপালের ভাঁজ আরও গাঢ় করল। অর্ণর বউ কায়নাত না এটা? মেহেরাব কায়নাতের নিকট এগিয়ে আসতেই কায়নাত চিনতে পারল মেহেরাবকে। ঢাকায় আসার দিনই তো সে দেখা করতে এসেছিল বাড়িতে।
কায়নাত মেহেরাবকে দেখে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? মেহেরাবও মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছে। তুমি ভালো আছো? জি জি, খুব ভালো আছি। এতই ভালো আছি যে মাথায় ঘিলু ঘুরপাক খাচ্ছে 3 বেলা। মেহেরাব বুঝলো না কথার মানে। কায়নাত প্রসঙ্গ পাল্টে বলল, আপনি এখানে কি করছেন? অন্য সাথে দেখা করতে এসেছিলাম। ও ঠিক আছে, তাহলে যান খাটাস বাবাজির সাথে দেখা করে আসুন। লাস্টের কথাটুকু বিড়বিড় করে বলেও মেহেরাব শুনল স্পষ্ট। সে অবাক হয়ে তাকিয়ে রইল কায়নাতের দিকে। এই মেয়ে এত বক বক করে কেন? অর্ণ কিভাবে একে সহ্য করবে ভেবেই না গলা শুকিয়ে আসছে। মেহেরাব কথা ঘুরিয়ে বলল, তুমি এখানে কেন? ওনার জন্য খাবার পাঠিয়েছে নানি। ও ঠিক আছে, সাবধানে বাড়ি যাও, নাকি দিয়ে আসবো? না না, বাড়ির গাড়ি আছে সাথে। ঠিক আছে, সাবধানে যেও। কায়নাত সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যেতেই মেহেরাব অর্ণের অফিসের রুমে এলো। মেহেরাব কক্ষে পা রাখার সাথে সাথে অর্ণ শোধায়, গল্প শুরু করলে আর শেষ হয় না। মেহেরাব কপাল কুঁচকে বলে, কার সাথে আবার গল্প করলাম? অর্ণ উত্তর দিল না। ল্যাপটপ বন্ধ করে চেয়ারে গায়ে লিয়ে দিল। মাথাটা ভীষণ ধরেছে। মেহেরাব উত্তর না পেয়ে অর্ণর সামনে চেয়ারে টেনে বসলো। অতঃপর বলল, সার্থর শের আজ রাতেই ফ্লাইটে উঠবে। অর্ণর কপালে বিরক্তির ভাঁজ। তার মানে স্বার্থ মজা করেছে তার সাথে। অর্ণ গুরু গম্ভীর কণ্ঠে বলল, ওদের না সামনের সপ্তাহে ফ্লাইট? না, আজকে ফ্লাইট, অ্যান্ড ওরা কাল এখানে থাকবে। প্রেম হাসপাতালে রোগী দেখা মাত্রই নিজের চেম্বারে এসেছে। কোথা থেকে একজন নার্স ছুটে এসে জানালো। প্রেম সবকিছু রেখে মুখে মাস্ক লাগিয়ে দৌড়ে এলো রোগীর কাছে। একজন মধ্যবয়স্ক লোক, তার কার অ্যাক্সিডেন্ট হয়েছে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো লোকটিকে। আর ঠিক সেই সময় দুজন মেয়ে অস্থির ভঙ্গিতে দৌড়ে এলো সিঁড়ির দিক থেকে। থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে আছে লোকটির ছেলে হানিফ আর তার স্ত্রী বিথি বেগম। আর যারা দৌড়ে এলো লোকটির 2 মেয়ে হিয়া এবং দিয়া। হিয়া দৌড়ে আসতেই মাকে শক্ত করে জড়িয়ে ধরল। বিথি বেগম অঝোরে কেঁদে উঠলেন। কি হয়ে গেল সামান্য সময়ের ব্যবধানে? হিয়া মায়ের মাথায় হাত রেখে কান্নারত কণ্ঠে বলল, মা বি স্ট্রং প্লিজ, আল্লাহকে ডাকো মা। মহিলা হাজারি করে বললেন, তোর বাবার শরীরটা এমনিতেই ভালো যাচ্ছে না, তার মধ্যে আবার কি হয়ে গেল রে হিয়া? আমি এখন কি করব, কোথায় যাব? লোকটার কি হলো আল্লাহ? হিয়া শক্ত করে মাকে জড়িয়ে ধরে শুধায়, বাবার কিছু হবে না মা, শান্ত হও প্লিজ। হানিফ বোনদের নিকট এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে বলল। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতে হানিফ চলে গেল। এখন নিশ্চিত হাতে টাকা পয়সা লাগবে। 3 ঘন্টা পেরোতেই অপারেশন থিয়েটারের থেকে বের হলো প্রেম। সে এসে জানালো চিন্তার কিছু নেই, এখন রোগী ঠিক আছে। রোগীকে কেবিনে শিফট করার কথা বলে সে ক্লান্ত শরীর নিয়ে নিজের চেম্বারে এলো। মাথা ব্যথা করছে, ডিউটি এখনও শেষ হয়নি, কিন্তু মন চাচ্ছে বাড়ি গিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে থাকতে। ঘণ্টাখানেক পর সে তাফেল সাহেবকে দেখার জন্য তার কেবিনে এলো। বিথি বেগম পাশেই বসে আছেন স্বামীর। প্রেম আর চোখে ভদ্রমহিলাকে দেখে বলল, খেয়াল রাখবেন ওনার ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন, আর ওনাকে রেস্টে রাখবেন। অযথা কক্ষে ভিড় করে ওনাকে ডিস্টার্ব করবেন না। জি বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এটা আমার ডিউটি, সো প্লিজ এভাবে বলবেন না। বলেই প্রেম বেরিয়ে এলো। দেখলো করিডোরে মাথা চেপে বসে আছে এক তরুণী। গায়ে কালো রঙের বোরকা আর হিজাবটা মাথায় কোনো রকম পেঁচানো। চিন্তিত বদন। প্রেমকে কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখে সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল। বাবার মুখটা এখন না দেখলে বোধহয় জানটাই বেরিয়ে যাবে। প্রেম নিষ্পলক চোখে সে দৃশ্য দেখল। দীর্ঘশ্বাস ফেলে হসপিটাল থেকে বেরিয়ে এলো। এখন রাত 8টার বেশি বাজে। বিরক্ত লাগছে, শরীর ম্যাচম্যাচ করছে। বাড়ি গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, না হলে শরীর ঠিক হবে না। কাল হসপিটালে সে আসবে না, চাপ নেই। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বাড়ির মেয়েগুলো শাড়ি দোকান নিয়ে বসেছে। কায়নাতের বাবার বাড়ি মানে মির্জা বাড়ি যাওয়ার সময় তত্ত্ব নিয়ে যাওয়া হবে। আর ওই বাড়ি যেহেতু অনেক মহিলারা আছেন, তাদের জন্য শাড়ি দেখা হচ্ছে। মার্কেটে গিয়ে আর সময় নষ্ট করতে চাননি
বেহরুজ বেগম, তাই বাড়িতেই লোক আনিয়েছেন। কায়নাত চুপচাপ দেখে যাচ্ছে সব। বেলি বেগম ফোনের সময় দেখে কায়নাতকে বললেন, জি। বলে তার দিকে তাকালো। বেলি বেগম শাড়ি দেখতে দেখতে বললেন,